তোমাদের 36 পর্যন্ত এ বি ক্লাসগুলো হয়েছে, তার মধ্যে প্রোজ পোয়েট্রিগুলো কমপ্লিট হয়েছে, যেটা সেকেন্ড পেপারে 30 নম্বরের দুটো কোশ্চেন থাকে। তো এবারে ফার্স্ট পেপারের লাস্ট যে পোর্শন বাকি আছে, গ্রামার পোর্শন, সেই জায়গার উপরে ক্লাস হবে। তো ফার্স্ট পেপারের যে গ্রামার পোর্শন আছে, ফার্স্ট পেপারে গ্রুপ বি 50 নম্বর, এই পোর্শনের কোশ্চেনের আনসার লিখতে হবে পালিতে। এবং গ্রামারের পোর্শনটা মোটামুটি সবচেয়ে কঠিন বলা চলে, এই কারণে টোটাল সিলেবাসের মধ্যে সবচেয়ে শেষে পড়ানো হচ্ছে। তো গ্রামার যে পোর্শনটা আছে, এই জায়গাটা যদি সিলেবাস বা কোশ্চেন পেপার একটু দেখানো হয় তো ভালো হয়। তো সিলেবাসের মধ্যে ফার্স্ট পেপার যে আছে, ফার্স্ট পেপারের গ্রুপ বি পালি গ্রামার 50 নম্বর আছে। এখান থেকে টপিক ইউনিট 1 2 3 বলে দেয়া আছে। তো ইউনিট 1 হচ্ছে সন্ধি, সমাস, ইত্থিপর্যায়। ইউনিট 2 হচ্ছে কারক বিভক্তি, হলো পালিতে লেখা আছে, মানে কারক বিভক্তি। পর্যায় মানে প্রত্যয়, কীত তদ্ধিত, কীট প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। এখানে রাফলি 18 আর 12 মার্কস বলে দেয়া আছে। 18 এবং 12 নাম্বার কোশ্চেনটাকে স্টিল এটা এখান থেকেও 18 নম্বর আসতে পারে, মানে ইউনিট 2 থেকে বা ইউনিট 1 থেকে 12 নাম্বার আসতে পারে। তবে এটা টোটাল 30 নাম্বার হচ্ছে, 18 আর 12 মিলে। এই জায়গাটা লিখতে হবে পালিতে, এবং এই জায়গার ক্লাসটাই 37 এবি থেকে 40 এবির মধ্যে রাখা আছে। ইউনিট 3 এর যে অংশ আছে, মানে রেস্ট যে 20 নাম্বার, এটা হচ্ছে শর্ট কোশ্চেন। এটা আলাদা করে আমি একটা পিডিএফ দিয়েছি, বা যারা নোটস প্রিন্টেড নোটস নিয়েছে স্টিল ওখান থেকে দেখে বুঝতে পারবে, একই জিনিস এখানে দেয়া আছে। তো কনজুগেশন, ডিক্লেনশন। কনজুগেশন মানে হচ্ছে যেটা ধাতুরূপ, ভবতি ভবন্তি এইগুলো। ডিক্লেশন হচ্ছে শব্দরূপ, নর নরা যেগুলো ছিল। মেক সেন্টেন্স বলে এটা দেয়া আছে, ধাতুরূপ থেকে 5 নাম্বার, শব্দরূপ থেকে 5 নাম্বার, আর সেন্টেন্স মেকিং থেকে 10 নাম্বার থাকে। জেনারেলি 2 নাম্বারে 5টা কোশ্চেন থাকে। কোনো কোনো ইয়ারে, কোনো না, মানে 2-1টা বছরে একটু এক্সেপশনাল হিসেবে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি বলে দিয়ে দিয়েছিল পালিতে। আর হতে পারে যে 2-1 সালে যে সংস্কৃত ওয়ার্ড থেকে পালিতে করতে দিয়েছে, এরকম এসেছে, আমি কোশ্চেন দেখিয়ে দেবো। আর যেহেতু এই রকম দিয়েছে, সেক্ষেত্রে শর্ট কোশ্চেন গ্রামারের যেগুলো আসে, অপোজিট ওয়ার্ড, এই ধরনের আরও কিছু আছে, সেগুলো সবই গুছিয়ে দেয়া আছে নোটসের মধ্যে। আর বাকি এই জায়গা থেকে এখানে কিন্তু অপশান সেই অর্থে থাকে না এই পোর্শনটা, সুতরাং এখানে ঠিকঠাকভাবে করতে হবে, অপশান না পেলে সমস্যা। আর এই জায়গাটা মোটামুটিভাবে অপশান থাকে, এবং এখানটা তৈরি করে নেওয়া যায়, 20-তে 20 পাওয়া যায়। এই জায়গাটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এটা 1 সপ্তাহ পড়লে তার মধ্যে হয়ে যাবে। এই জন্য এই জায়গাটা একেবারে শেষে এক্সামের মানে 1 মান্থ আগে হয়তো বলা হয়, কারণ এটা নিয়ে চাপ নেই। বাকি যে জায়গাগুলো আগে তৈরি করে রাখতে হবে। পালি এখানটা পড়তে কি বই লাগবে সেটা পরে বলছি, তার আগে কোশ্চেন পেপার দেখা যায়। তো এই 23-এর কোশ্চেন পেপার, ফার্স্ট পেপার গ্রুপ বি। এখানে কোশ্চেন এসেছে ডিফাইন দ্য টার্ম সন্ধি। সন্ধি মানে কি বোঝায়? হাউ মেনি সন্ধিস আর দেয়ার ইন পালি? পালিতে কত রকম সন্ধি আছে? ডিসকাস দ্য রুলস অফ এনি অফ দ্য সন্ধিস উইথ সুইটেবল এক্সাম্পল। কোনো একটা সন্ধি যথাযোগ্য মানে উপযুক্ত উদাহরণ সহ তার আলোচনা করতে বলেছে, 18 নম্বর এসেছে। আর আরেকটা কোশ্চেন দিয়েছে হাউ মেনি কারকস আর দেয়ার ইন পালি, ডেসক্রাইব এনি ওয়ান অফ দেম। যে কোনো একটি কারক বলতে বলেছে, 12 নম্বর প্রশ্ন। তাহলে এখানে কোনো অপশান নেই। লিঙ্গুইস্টিক্সের পোর্শন যেমন অপশান থাকে না, এখানেও তাই। সুতরাং এখানটা সিস্টেমেটিক্যালি করতে হবে, বা এখানে বাদ দেওয়া যাবে না। আর বাকি ডিক্লাইন ইদার লতা অর মুনি ইন নমিনেটিভ অর ডেটিভ ফর্ম। তো লতা এবং মুনি অথবা মুনি, এই দুটি শব্দ নমিনেটিভ মানে কর্তৃকারক, আর ডেটিভ মানে
এটা কে কোশ্চেনে অপাদান লিখেছে, এটা সম্প্রদান কারক। চতুর্থী যেটা, এটা হচ্ছে প্রথমা আর এটা হচ্ছে চতুর্থী, তে রূপ লিখতে হবে। লতার প্রথম আছে লতা লতা লতায়, চতুর্থী হচ্ছে লতায় লতা নং। মুনির প্রথমা হচ্ছে মুনি মুনি মুনয়, বেটি মানে চতুর্থীর ফর্ম হচ্ছে মুনিন মুনিস্য মুনি নং। এখানে শেষের দিকে আমি বলে দেবো, এখানে পুরো সমস্ত কিছু দেয়াই আছে নোটে, সমস্ত এক্সট্রা ফর্মগুলো এখানে লিখতে হবে, না লিখলে নাম্বার কাটা। মানে মুনি এক বচনে, বহু বচনে মুনি দীর্ঘই মুনয় দুটো আছে, দুটোই লিখতে হবে এইরকম, বোথ ইন বোথ নাম্বারস। তো এক বচন বহু বচন দুটোই লিখতে হবে। এখানে দিয়েছে কনজুগেট ইদার ভু অর ক্রি ইন দ্বিতীয়া। দ্বিতীয়া মানে এটা কি, পাগলের কারবার সব, যাই হোক। তো ধাতুরূপ লিখতে দিয়েছে ভূ অথবা ক্রি ধাতু। এটা জেনারেলি এখানে ইংরাজি টার্মগুলো থাকে, মানে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট পাস্ট টেন্স থাকে না, তার জায়গায় অ্যাওরিস্ট বলে লেখা থাকে, মানে যেটা অদ্যতনী নর্মাল আমরা পড়েছি। এছাড়া ওই অপটেটিভ থাকে যেটা পঞ্চমী, ইম্পারেটিভ থাকে যেটা সপ্তমী, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তো বেসিক্যালি ধাতুরূপের যে রূপগুলো থাকে যে কোনো একটা লিখতে হয়। এটা পুরোই ছক কেটে প্রথমা দ্বিতীয়া করে এই মানে এক বচন বহু বচন, প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এইভাবে লিখতে হবে। আর এইভাবে থাকে, এটা লাস্টের দিকে আমি দেখাবো, আপাতত দরকার নেই। এই জায়গাটা অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, বা যারা গ্রামার ক্লাস মোটামুটি করেছে এগুলো সবই তৈরি আছে। 1 থেকে 20 পর্যন্ত এই সিরিজের যে গ্রামার ক্লাস আছে তার মধ্যে এগুলো সব ইনক্লুডেড। স্টিল এখানে যেভাবে লিখতে হবে এক্স্যাক্ট সেভাবে সব কিছু তৈরি করে দেওয়া আছে। এবার মেক সিম্পল সেন্টেন্সেস ইউজিং এনি 3 অফ দ্য ফলোয়িং। 3 4 12 দিয়েছে, এটা জেনারেলি 5 2 10 নাম্বার থাকে। পুষ্প গচ্ছতি, পুষ্প মানে পুষ্প যেটা। এবার এইগুলো যেভাবে ক্লাস করানো হয়েছে আমার মনে হয় না এটা আলাদা করে শেখানোর প্রয়োজন আছে। স্টিল প্রিভিয়াস ইয়ার থেকে প্রায় 20-25টার মতো স্যাম্পল দেওয়া আছে ট্রান্সলেশনে, সেন্টেন্স মেকিংয়ে। এই জায়গাটা তো কোনো প্রেডিকশন দেওয়া যায় না। প্রিভিয়াস ইয়ার থেকে যদি কোনো ওয়ার্ড কপি করে দেয় সেক্ষেত্রে হয়তো রেডিমেড যেগুলো নোটসে দেওয়া আছে সেগুলোকে লেখা যেতে পারে, আদারওয়াইজ হলে বসেই এগুলো লিখতে হবে, এবং আশা রাখছি লেখাটা খুব একটা অসুবিধার বিষয় না। পুষ্প মানে পুষ্প, তো পুষ্প দিয়ে একটা বাক্য করে পালিতে লিখতে হবে, বাংলায় বাক্য লেখা হলো, দিয়ে সেটাকে পালিতে ট্রান্সলেট করা। গচ্ছতি যাওয়া বোঝাচ্ছে, মা মানে নেগেশন বোঝায় এটা, দহর মানে অল্প বয়স্ক ক্ষুদ্র, সায়ং মানে হচ্ছে সন্ধ্যাবেলা, অধুনা মানে এখন। এইটা এইটা এই দুটো হচ্ছে অব্যয়, সায়ংটাও অব্যয়, 3টে অব্যয়। এটা ভার্ব আছে, এই দুটো নাউন। তো এই ফরম্যাটটা বজায় থাকে প্রতি বছরই, মানে অব্যয় থাকে 2-1টা, ভার্ব থাকে, আর এখানে এই যে নাউন থাকে, এবং কোনো কোনো সালে জিরান্ড ইনফিনিটিভ দেওয়া থাকে। প্রিভিয়াস ইয়ারটা যদি দেখা হয়, আরও প্রিভিয়াস ইয়ার মানে 22 সালের কোশ্চেন, write any 2 sentences in Pali showing the uses of the indeclinables. ইনডিক্লাইনেবল মানে অব্যয়, অব্যয়ের ব্যবহার দিয়ে 2টো সেন্টেন্স লিখতে দিয়েছে, 4 2 8। এখানে ফরম্যাটটা চেঞ্জ করেছে। তো অব্যয় ওই বললাম যেগুলো অব্যয় আমাদের লিস্ট দেওয়া আছে, ওখান থেকে এটা হয়ে যাবে, বা যেগুলো স্যাম্পল সেন্টেন্স মেকিং আছে সেখানেও আছে। বাকি এখানে কনজুগেট দিস অর বদ ইন সপ্তমী, সপ্তমী জায়গায় অনেক সময় ইংরাজি টার্মটা দিতে পারে, সেটা হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ মুড। আর ডিক্লাইন ভিক্ষু আর ফলো ইন নমিনেটিভ অ্যান্ড অ্যাকিউজেটিভ কেস, এই আইদার অর অ্যান্ড এগুলোকে বুঝে শুনে লিখতে হবে।
অ্যান্ড বলেছে মানে দুটোই লিখতে হবে, মানে ভিক্ষু ভিক্ষু ভিক্ষব নমিনেটিভ প্রথমা বিভক্তি, অ্যাকিউজেটিভ হচ্ছে ভিক্ষুং ভিক্ষু ভিক্ষব, ফল হচ্ছে ফলং ফলানি, আর অ্যাকিউজেটিভ হচ্ছে ফলং ফলানি, অ্যাকিউজেটিভ হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আর এখানে জিরান্ড বা অর পাস্ট পার্টিসিপল ফরমেশন লিখতে বলেছে। এগুলো সব রেডিমেড আনসার আছে 12-18 যে এগুলো পড়ানো হবে 37-এর পরে ক্লাসে। হোয়াট ইজ সমাস, রাইট এ নোট অন দ্য ডিফারেন্ট টাইপস অফ সমাস ইন পালি। পালিতে বিভিন্ন সমাসের জন্য লিখতে বলেছে। তো এই একটা করেই এখানে থাকে। আশা করি এখানে একটা বেসিক আইডিয়া হলো। এবারে এই যে গ্রামারের যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু নর্মাল লেখা না। অন্যান্য পোর্শন যেগুলো ছিল নর্মাল পালিতে লেখা আছে, বুঝলে তৈরি করলে লিখে দিলে অসুবিধা নেই। এইখানে সেইটি হবে না, কারণ এখানে সূত্র আছে। একটা জিনিস বলতে গেলে যেমন এখানে সমাস বলছে, হোয়াট ইজ সমাস, হ্যাঁ এই দুটো পদের মিলন তাকে সমাস বলে, কিন্তু এখানে সূত্র দিয়ে সংজ্ঞা আছে যে নামানং যুক্তত্ব সমাস, কচ্ছায়ন ব্যাকরণের সূত্র আছে। বা কোনো সমাস কত প্রকার, উপসর্গ নিপাত পূর্বক অব্যয়ী ভাব, নামানং সমুচ্চয় দ্বন্দ্ব সংখ্যা পূর্বদি বিপদে তুল্যাধিকরণে কম্য ধারায়, এরকম টার্ম আছে। ওই মানে টার্ম বলছি, মানে সূত্র আছে, পালিতে লেখা সূত্র। এই সূত্রগুলি মুখস্থ করে লেখা বেশ চাপের, মানে ওই সূত্রগুলোকে ডিকোডিং করতে হবে, তার একটা মেথোডোলজির সূত্রগুলো লেখা থাকে সেটা বুঝতে হবে, সেটার জন্য আলাদা করে একটা ক্লাস নেওয়া হবে। আপাতত দেখা যাক, আজকে এইটা যদি ওই সময় থাকে তাহলে পালি নোট ধরা হবে, আদারওয়াইজ ইন্ট্রোডাক্টরি যে ক্লাস আছে সেটাই হবে। ইন্ট্রোডাক্টরি ক্লাসের জন্য এই 37 AB থেকে 40 AB এই নাম্বারিংয়ে টিচিংয়ের সে একটা দেওয়া ছিল, এই যেটা দেখতে পাচ্ছ সূত্রের অর্থ বোঝার কিছু কৌশল। এটা খুব রাফ লেখা আছে, তাহলেও কিন্তু এটা খুব উপযোগী, মানে এটা অনেক কি বলবো যে অনেক পরিকল্পনার একটা ফসল। তো প্রথমত সূত্র কাকে বলে, সূত্র বলার আগে নোটসগুলো যখন আমরা পড়বো, আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। এটা ইত্থিপচ্ছয় এই টপিকের ওপর আছে। ইত্থিপচ্ছয় কি জানার দরকার নেই আপাতত, কিন্তু এইখানে এই যে একটি সূত্র দেওয়া আছে, ইত্থিয় মতো আপচ্ছয় নদাদিত বা ই নবনিক নেয় নন্তুহি, তারপরে মাতুলাদীন মানত্বমিকারে প্রতিভিক্ষু রাজি কারন্তে হিচ, এই এই সূত্র আছে এগুলো। এই আর একটা প্রতিশ্চিনিমি, এই সূত্রগুলো কিন্তু মানে শুধু মুখস্থ করে লিখে দিলাম এই করতে গেলে গড়বড় হবে। যে মাতুলাদীন মানত্বমিকারে এইটা মানে চোখটা ধাঁধিয়ে যাবে এটা দেখতে গেলে, এগুলো ডিকোডিং করতে হবে, তবে গিয়ে এটা হৃদয়ঙ্গম হবে। এবং ওইটা বুঝে গেলে এটা এত সহজ হবে। এই টেকনিক যখন ফার্স্ট পড়াই, আই থিঙ্ক 23-এর ব্যাচে বোধহয় প্রথম বলেছিলাম, 23-এ বা 22-এ মনে পড়ছে না, না আগের বছরই হবে, কারণ আমি এটা সংস্কৃত ব্যাকরণ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে পেয়েছিলাম এই জিনিসগুলো। তো তাতে একজন স্টুডেন্ট বলেছিল, পুরানো স্টুডেন্ট, তাদের সময়তে যখন পড়ানো হয়েছিল এইগুলো বলা হয়নি কীভাবে সূত্রর অর্থ বুঝতে হয়। তো বলছি এটা তো দারুণ জিনিস যে এইটা শিখে নিয়ে এটা পড়ার আগ্রহ আরও বেড়ে গেল। আদারওয়াইজ এই মাতুলাদীন মানত্বমিকারে এর শুনলে ওই প্রতিভিক্ষু রাজি কারেন্তেই চ, ভয়ানক জিনিস এগুলো। তো সেইগুলো বোঝার করতে হবে। এবং এই সূত্র যেগুলো আছে সেগুলো কচ্ছায়ন ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে। কচ্ছায়ন ব্যাকরণ, কচ্ছায়ন ষষ্ঠ বা সপ্তম শতকেরই বলা চলে। তিনি অনুমান করা হয় যে হয়তো শ্রীলঙ্কার একজন ভিক্ষু ছিলেন, তিনি একটি পালি ব্যাকরণ রচনা করেন, সেটা সম্পূর্ণ পালি ভাষায় লেখা। তো তার মধ্যে 675টির মতো সূত্র আছে। এইরকম অর্থ অক্ষর সংজ্ঞাত অক্ষরা পাদয় একচত্তালিশং তথ্য দন্তা সরা অর্থ লঘুমত্তা তয়োরস্যা ইয়ে দীঘা কাদয় ব্যঞ্জনা বজ্ঞা পঞ্চপঞ্চশো মন্তা অঙ্গিতি নিগ্রহীতং, তারপরে পরসময়া প্রয়োগে অধৌতিতমশ্বরং সরেন বিয়োজয়ে নয়ে পরম যুক্তে। এই ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট কাণ্ড শেষ হলো। কিন্তু আমাদের প্রায় কণ্ঠস্থ,
আমি ব্যাকরণে পিএইচডি করছি এইরকম। যাই হোক, খুব সুন্দর, মানে আমার মানে আমি যা নিয়ে থাকি তার মেন বিষয় হলো এইগুলো, ব্যাকরণ। দেখা যাক তোমাদের কতটা বোঝানো যায় জিনিসগুলো। তো এই কারণে এটাকে সহজে বোঝার জন্য কিছু জিনিস বানানো হয়েছে। তো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোকেই নিয়ে নিয়ে হয়েছে এই নয়ে পরং যুক্তে ফার্স্টে শুরু হলো, তারপরে সন্ধি শুরু হচ্ছে। সরাসরে লোপং বা পর অসরূপা কচাসবর্ণং যুক্তে দ্বিঘং পুব্য চ সব্যচন্তি দোধস্য, এরকম সূত্র আছে। এইগুলো এখানে অ্যাপ্লাই হবে। সন্ধি যখন পড়া হবে, সন্ধির জায়গাতে এই সূত্রগুলো আছে। সমাসের জায়গায় সমাসের সূত্র আছে, কারকের সূত্র আছে, ইয় করতি সকর্তা, ইয়ং করতি তং কর্ম, এরকম সব আছে। তো এইগুলোকে বুঝতে হবে এবং বেশ সুন্দর, মানে এর একটা টেকনোলজি আছে, সেটার উপর ভিত্তি করে এগুলো তৈরি হয়। তো এই কচ্ছায়ন তার যে সূত্র আছে 675 মতন, অতগুলো তোমাদের লাগবে না, সিলেক্টেড কিছু চ্যাপ্টার পাঠ্য আছে। তো ব্যাকরণের সূত্র হচ্ছে অতি সংক্ষিপ্ত বাক্য। এই সূত্র থেকে এর অর্থ নিষ্কাশন করে নিতে হবে। সূত্রে এরকম সংজ্ঞা হয় যে অপক্ষরম অসন্দিগ্ধ ইত্যাদি বলা হয়। তো ট্র্যাডিশনালি বেসিক্যালি খুব সংক্ষিপ্ত বাক্য হয়, মানে একটা কথাকে যতখানি ছোট করা যায় ততখানি ছোট করে এটাকে রাখা হয়। এই জন্য একটা সূত্র হয়তো খুব ক্ষুদ্র আকৃতির, কিন্তু সেটাকে যখন বাংলা করা হবে বিশাল বড় হয়ে যাবে। যেমন সরা, স্বরে, লোপং, এইটুকু কথা, কিন্তু এটার বাংলা অর্থ দাঁড়াবে যে স্বরবর্ণের পরে স্বরবর্ণ থাকলে পূর্ববর্তী স্বরবর্ণ লোপ পায়। তাহলে পালিতে 3টে শব্দ, বাংলায় বলতে গিয়ে এক কাঁড়ি হচ্ছে। তো এইটা এমনভাবে একটা টেকনোলজিতে করা, সেটা না বুঝলে এই জটিল মনে হবে। তো সূত্রের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, ওয়ার্ডগুলোর যে বিভক্তি অ্যাপ্লাই হয়, মানে প্রথমা দ্বিতীয়া, সেটার বিশেষ অর্থে প্রয়োগ হয়। বিশেষ অর্থের কারণ হচ্ছে যে নর্মালি আমরা যেটা প্রথমা বিভক্তি মানে কর্তা, দ্বিতীয় বিভক্তি কর্ম, তৃতীয়া হচ্ছে করণ, মানে কে, দ্বারা, জন্য, থেকে, এই যে অর্থগুলো হয় এক্স্যাক্ট ওই অর্থে হয় না, কিছুটা সেপারেট হয়, সেগুলো এখানে বলা হচ্ছে। যেমন প্রথমা যদি থাকে সূত্রের মধ্যে, জেনারেলি বোঝায় ইহা হয়। যেমন এখানে যে স্বরা শব্দটা দেয়া হয়েছে, স্বরা মানে হচ্ছে স্বর, যে শব্দ হয় সেটা শয়ে বটা স্বর হলো স্বর। নর, নরা, একটা মানুষ অনেকগুলো মানুষ, আর স্বর, স্বরা, অনেকগুলো স্বর। স্বরা মানে স্বরবর্ণগুলি, মানে স্বরবর্ণগুলি কিছু হয়, এটা বলতে চাইছে। দ্বিতীয়া যদি থাকে তাহলে ইহা হয়, মানে এইটা হচ্ছে কর্তা আর এটা হচ্ছে কর্ম। যেমন লোপং, এই যেখানে লোপং আছে, লোপং দ্বিতীয় বিভক্তি, লোপ হয়, স্বরবর্ণগুলি লোপ হয়। সপ্তম বিভক্তি যদি থাকে, এই যে স্বরে, নরে নরস্মিন নরম্বি, তাহলে স্বরে সরস্মিন সরম্বি, স্বরে এখানে সপ্তম বিভক্তি আছে। এটা প্রথমা, এটা দ্বিতীয়া, এটা সপ্তমী। সপ্তমীতে অর্থ কি হয়? মধ্যে, স্বরবর্ণের মধ্যে, এটা অর্থ হওয়ার কথা, কিন্তু ওটা হয় না। সপ্তমী আছে বলে এটার অর্থ হয় ইহা পরে থাকলে, স্বরে, দ্যাট মিনস স্বর পরে থাকলে। আর একটা অর্থ হয় এই অর্থে, যেমন সম্পদানে, সম্পদানে মানে সম্প্রদান শব্দ, সম্পদানে, সম্পদানস্মিন, সম্পদানম হি, এর অর্থ হয় সম্প্রদানের মধ্যে, এটা অর্থ হওয়ার কথা সপ্তম বিভক্তিতে, কিন্তু এখানে অর্থ হয় সম্প্রদান কারক অর্থে হলো। তার সপ্তম বিভক্তির অর্থ এটা পরে থাকলে হয় অথবা এই অর্থে হয়। ধরা যাক এখানে বলা হলো যে করণে ততিয়া, এটা একটা সূত্র। করণে, করণ হচ্ছে মূল শব্দ, করণে করণস্মিন করণম, সপ্তম বিভক্তি, তাহলে করণের মধ্যে না, এখানে অর্থ হচ্ছে করণ অর্থে বা করণ কারক অর্থে ততিয়া, তৃতীয়া বিভক্তি হয়, এটা সপ্তমী, করণ কারক অর্থে এইটা প্রয়োগ হচ্ছে। আর ততিয়া মানে তৃতীয়া বিভক্তি, ইহা হয়, এটা প্রথমা আছে ততিয়া।
আচ্ছা, তো এইরকম হলো। আর যেমন আচ্ছা, এটা একটা হলো। এবারে বলছে পঞ্চমী বিভক্তি হলে, পঞ্চমী থেকে আমরা থেকে বুঝি, নরা নরস্মরম মানুষের থেকে, কিন্তু এটার অর্থ হয় পঞ্চমী হলে এর পরে, ইহার পর। উদাহরণ দিলে যে তোমাদের পড়ার মধ্যে একটাই উদাহরণ মনে আসছে, সেটা হচ্ছে নবনিপনন্তুহি চ এই ইথিয়ঙ্গত আপত্যয়, এই সূত্রটা ইথিয়ং, এই শব্দটা হচ্ছে সপ্তমী বিভক্তি আছে। ইথি স্ত্রীলিঙ্গ শব্দ, নারীয়ং ইথিয়ং এরকম রূপ হচ্ছে। তো ইথিয়ং মানে স্ত্রীর মধ্যে না, এখানে এইটা বোঝাচ্ছে স্ত্রী অর্থে, মানে স্ত্রীলিঙ্গ অর্থে। তারপর একটা শব্দ হচ্ছে অত, অতর হচ্ছে অ হলো মূল শব্দ, তোটা হচ্ছে পঞ্চমী বা বাচক বিভক্তি। এটা তো আমাদের আগে ক্লাসগুলোতে পেয়েছো। তো বললে পঞ্চমী বোঝায়। পঞ্চমী যখন বোঝাচ্ছে তাহলে আয়ের থেকে না, এখানে হচ্ছে আয়ের পরে, মানে অয়ের পরে। অয়ের পরে মানে এখানে সাংকেতিকভাবে বলতে চাইছে অকারের পরে। ইত্যং মানে স্ত্রী অর্থে, স্ত্রীলিঙ্গ অর্থে, অত মানে হচ্ছে অকারের পরে, পঞ্চমীর অর্থ এটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে আপত্যয়ী, আপ্রত্যয়, আপ্রত্যয় এখানে প্রথমা আছে, তাহলে আপ্রত্যয় হয়। এইগুলো এক্স্যাক্ট এইভাবে এটা চলে। স্ত্রীলিঙ্গ অর্থে আপ্রত্যয় মানে যেমন বালক বালিকা, এরকম যে রূপগুলো হয়, গত গতা, এই যে স্ত্রীলিঙ্গ অর্থে আ হয় সেইটা এই সূত্রে বলছে। কিন্তু এটা একটা টেকনোলজি ব্যবহার করে বলা হয়েছে, নর্মালি ভাষায় লেখা না। এরপরে বলছে ষষ্ঠী বিভক্তি যদি থাকে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে ইহার বা ইহার অন্তে, এই দুটো অর্থ হয়, এটার অথবা এটার অন্তে। ইহার মানে হচ্ছে নর্মাল ষষ্ঠীর যেটা মিনিং, নরস্ব মানুষের। কিন্তু আর একটা এখানে হচ্ছে এর শেষে, এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে। যেমন এদন্তস্য, এদন্ত যে শব্দটা আছে এটার অর্থ হচ্ছে একারান্ত। এদন্তস্য মানে একারান্তের, নরস্ব মানুষের, এদন্তস্য একারান্তের। আর আরেকটা এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে মানে এর অন্তে, এই অর্থে। পুথস্য, পুথস্য মানে তাহলে পুথর, পুথ একটা শব্দ, পুথ বলা হয় তো, কিন্তু এখানে হচ্ছে পুথ শব্দের অন্তে, মানে পুথ শব্দ গোটাটার না, পুথ শব্দের শেষে, এই অর্থটা বোঝাচ্ছে। তাহলে এখানে সব উদাহরণ দেয়া হলো, এবং এই উদাহরণগুলো তোমাদের পাঠ্য অংশ থেকেই দেয়া হয়েছে। তো প্রথমা থাকলে এইটা হয়, দ্বিতীয়া থাকলে মানে এইটা হয় এটা কর্তা অর্থে, দ্বিতীয়া থাকলে এইটা হয় এটা কর্ম অর্থে, আর সপ্তমী হলে এটা পরে থাকবে অথবা এই অর্থে, এই দুটো হচ্ছে। পঞ্চমী হলে এটার পরে, ষষ্ঠী হলে এটার অথবা এটার অন্তে, এইরকমভাবে বলা হয়। এগুলো কচায়ন ব্যাকরণ থেকে জেনারেলি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলো করা হয়। এছাড়া মোগলান ব্যাকরণ আছে, মোগলান আরও সুন্দর ব্যাকরণ, মোগলান এই থিওরিগুলো বলা আছে যে কোনটা কি হয়। ওই সপ্তমী অঙ্কুব্বস্য, ছট্টি অন্তস্য, পঞ্চমীর এটা মনে পড়ছে না সূত্রটা, এগুলো আবার অ্যাকচুয়ালি এগুলো পাণিনীয় ব্যাকরণ থেকে আসছে। সেখানে ভাষা অতিরিক্ত কঠিন, ওই এরকম সব ষষ্ঠী স্থানে যোগা, তস্মিন নীতি নির্দিষ্ট পূর্বশ এইসব আছে। তো যাই হোক, মোট কথা এইটা একটা ভারতীয় যারা বৈয়াকরণ গ্রামার লিখেছেন, সংস্কৃত, পালি এবং প্রাকৃত, তারা এই ফরম্যাট মানে এই আইডিওলজিগুলো ব্যবহার করেছেন। তো এই জন্য এইগুলো বুঝে রাখলে সূত্রগুলোর অর্থ বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ নর্মাল তোমরা যে পালি বিভক্তি জ্ঞান আছে সেইটা দিয়ে সূত্রের অর্থ প্রকাশ পাবে না। এবারে এরপরে হচ্ছে প্রায়শই ক্রিয়া থাকে না, মানে সূত্রের মধ্যে ক্রিয়াপদটা বসানো হয় না, সেই ক্ষেত্রে ক্রিয়াটা যোগ করে নিতে হয়। যেমন সরাসরে লোপম,
স্বরা মানে আমরা দেখলাম স্বরবর্ণগুলি, স্বরে মানে স্বরবর্ণের পূর্বে, লোপং মানে লোপ। লোপটা হয় এটা বলা নেই, বলছে স্বরে মানে এটা অর্থটা বলেছে স্বরা স্বরবর্ণগুলি স্বরে স্বরবর্ণ পরে থাকলে লোপং লোপ। এটা এখানে পপ্পতি দেয়া হলো, পপ্পতি মানে পায়, বা এখানে হতি লোপ হয় এটা বলা যায়। ক্রিয়াপদ থাকে না, ক্রিয়াপদটা অ্যাজিউম করতে হবে। এরপরে বলছে সূত্রের আকৃতি হচ্ছে এ বিকামস বি হোয়েন সি ইজ অ্যাপ্লাইড, মানে এইটা হবে যখন কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা হচ্ছে। এইটা হচ্ছে একটা জেনারেল ফরম্যাট। এর স্বরবর্ণ লোপ পায় স্বরবর্ণ পরে থাকলে, তাই না? স্বরবর্ণগুলি লোপ পায় স্বরবর্ণ পরে থাকে, তাহলে এটা একটা টার্ম এ, এটা একটা টার্ম বি, এইটা হয় হোয়েন সি ইজ অ্যাপ্লাই, স্বরবর্ণ যদি পরে থাকে, একটা কন্ডিশন দেওয়া হচ্ছে। এইটা জেনারেল সূত্রের ফরম্যাট। সেটার কিছু টার্মিনোলজি আছে, সুতরাং এখানে এটা বলা হচ্ছে যে 3টি বিষয় লক্ষ্য করা প্রয়োজন। এগুলি কলাপ ব্যাকরণে খুব সুন্দর দেওয়া আছে। কার্য নিমিত্তানং শ্লোকটা মনে পড়ছে না। এবং পরবর্তীকালে আরও অনুসন্ধানে রিসেন্টেতে পেয়েছি যে পালি বৈয়াকরণরাও এগুলো অ্যাডাপ্ট করেছেন। আচ্ছা, যার কোনো কার্য হয় সেটা হচ্ছে কার্যী। এই টার্মগুলো একটু যদি মনে রাখা যায় তো ভালো হয়। যার কোনো কার্য হয় মানে যেমন স্বরবর্ণগুলি লোপ পায়, তাহলে কার কার্য হচ্ছে? স্বরবর্ণের কার্য হচ্ছে। স্বরবর্ণের কিছু একটা হয় বলা হচ্ছে, তাহলে স্বরবর্ণটাকে বলা হলো এখানে কার্যী। যেমন এখানে এ দিয়ে আমরা যেটা বলছি, এ একটা কিছু হচ্ছে, তো এর যেহেতু হচ্ছে এ হলো কার্যী, যার কার্য আছে সে হলো কার্যী। যার জ্ঞান আছে জ্ঞানী, ধন আছে ধনী, কার্য যার আছে সে হচ্ছে কার্যী, মানে তার কিছু একটা কার্য হচ্ছে, যে কার্যের বিধান হচ্ছে সেইটি হচ্ছে কার্য। এটা তো ক্লিয়ার। যেমন বি যেটা আছে মানে এই লোপ হয় যে কার্যটা হচ্ছে সেটা বোঝা গেল। আর কার্য সম্পাদনের যেটা শর্ত সেটা হচ্ছে নিমিত্ত। যেমন সি যদি স্বরবর্ণ পরে থাকে, স্বরবর্ণ লোপ পায় স্বরবর্ণ পরে থাকে, তাহলে স্বরবর্ণ কার্যবিধান হচ্ছে সেইটি হলো এখানে সরাসরি লোপাঙ্গের সূত্র আছে, সেটা হচ্ছে কার্যী। লোপ হচ্ছে কার্য, স্বরে অর্থাৎ স্বরবর্ণ পরে থাকলে এটা হচ্ছে নিমিত্ত। তো কার্যী কার্য নিমিত্ত এইটা জেনারেল ক্রম। এটা কোনো সময় এদিক ওদিক হয়, স্টিল বোঝা যাবে যে কোনটা কী। এবং এইটা বুঝলে সূত্রর এগুলো খুব সহজে সুন্দরভাবে বোঝা যাবে, মানে একটা সিস্টেমেটিক্যালি কীভাবে ফরমেশন হচ্ছে সেটা ক্লিয়ার হয়। আদারওয়াইজ মনে হবে যে একটা দুরূহ ব্যাপার, মানে অঙ্ক স্টেপ জাম্প করে করে করলে যেমন হয় সেই রকম। আচ্ছা, ন হলে নিষেধ বোঝায়, ন মানে পালি যে ন বোঝায়। বা হলে বিকল্প বোঝায়, এটা হতেও পারে নাও পারে। কচি মানে হচ্ছে কচিত, কচিত যেটা বাংলায় বলে মানে কখনো কখনো হয়। তাহলে না মানে নেগেশন, বা মানে বিকল্প, এটা হতেও পারে নাও পারে। কচি মানে হচ্ছে কখনো কখনো হয়, রেয়ার, কিছু ক্ষেত্রে হয়, সব জায়গায় না। তো এটা 3টে ফাংশন বলা হচ্ছে, যে একটা যখন অ্যাকশান বিহিত হচ্ছে লোপের কথা বলছে, যেমন সরাসরি লোপং সূত্রেরই পরের সূত্র হচ্ছে বা পর অস্বরূপা। বা মানে বিকল্পে হয় যদি অস্বরূপ বর্ণ পরে থাকে। সেটা এখানে বিষয় নয়, সন্ধি যখন পড়ানো হবে ডিটেলসে হবে। আপাতত হচ্ছে সূত্রের আইডিওলজিগুলো বোঝা। এবারে এরপরে বলছে পূর্বে একটি পদ থাকলে পরবর্তী সূত্রে সেটি আর রাখা হয় না। ধরা যাক রাম কলকাতায় যায়, এটা একটা সেন্টেন্স হচ্ছে। বাংলায় যদি বলা হয় শ্যামও যায়, এটা আমরা বলি এইভাবে, কলকাতায় কথাটা আর আমরা মেনশন করলাম না। স্টিল এখানে তো বুঝতে পারা যাচ্ছে যে কলকাতাতেই যায়, দার্জিলিং নিশ্চয়ই যাবে না। মানে এই কথাটা বলার পরে শ্যামও যায় যখন বলা হচ্ছে, এই যে ওটা বলা হলো, ওটা ইন্ডিকেট করছে এও কলকাতাতেই যায়। এখানে কলকাতা শব্দটা আমরা লোপ করছি, মানে মেনশন করছি না, স্টিল মিনিংটা অবিকৃত আছে। এটা লৌকিক ভাষায় হয়, বাংলাতেও হয়, ইংরেজিতেও হয়, সবেতে।
তারপরে আমরা শুধু যদুও বলতে পারি। তো রাম কলকাতায় যায়, শ্যামও যায়, যদুও, মানে কলকাতায় যায় কোনোটাই বললাম না, স্টিল মিনিংটা বোঝা যাচ্ছে যে ওইটাই বলতেছে, ও কলকাতায় যায়। তাহলে এই যে পরপর একটা কথাই রিপিট না করে রাম কলকাতা যায়, শ্যামও কলকাতা যায়, যদুও কলকাতা যায়, কলকাতায় যায় এটা 3বার করে না বলে, এটা আমরা লৌকিক ভাষা অনেক সময় সেটাকে মেনশন করি না, যে আমি অঙ্কে এত নাম্বার পেয়েছি, তারপর বাংলায় এত নাম্বার পেয়েছি না বলে বাংলায় 40, ইতিহাসে 50, এরকমভাবে বলা হয়। তাহলে ইতিহাসে 40 নাম্বার পেয়েছে এটা তো বলা হয় না। তো এইখানে এই জিনিসটা অ্যাপ্লাই হয়, মানে ফার্স্ট একটা সেন্টেন্সে, মানে একটা সূত্রে যখন যে ওয়ার্ডগুলো বললো, পরবর্তী সূত্রে যদি সেটা আবার রিপিট হয় তাহলে সেইটাকে আর মেনশন করে না, এইরকমভাবে ওটা সাইলেন্ট করে দেওয়া হয়। এক্ষেত্রে এই অনুক্ত যে পদ যেটা মেনশন করা হচ্ছে না সেটার উপস্থিতি ধরে নিতে হয়, যে এইটা এখানে আছে, মেনশন করেনি কলকাতায় যায়, কিন্তু কলকাতায় যায় কথাটা এই সেন্টেন্সের মধ্যে আছে। এই আছে থাকাটাকে অনুবৃত্তি বলে, এটা একটা গ্রামাটিক্যাল টার্ম, অনুবৃত্তি। মানে এইটার অনুবৃত্তি আছে, মানে এইটা এখানে প্রেজেন্সটা আছে, এখানে বলেনি শব্দটা কিন্তু এটা এখানে আছে। যেমন ইথিয় মতো আপচ্ছয়ে যে কথাটা বলছে, ইথিয়ং স্ত্রীলিঙ্গ অর্থে অত অকারান্ত শব্দের পরে আপচ্ছয়, প্রত্যয় হয়। পরের সূত্র বলছে নদাদিত বাই, নদাদি মানে হচ্ছে নদ ইত্যাদি, নদ থেকে নদী হয়, মানে নদ নদী যেটা, যে নদ ইত্যাদি শব্দের পরে তো ই ই প্রত্যয় হয়। তাহলে এইখানে এই ইথিয়ম কথাটা নেই, মেনশন করেনি, হচ্ছে স্ত্রীলিঙ্গ, বাংলায় বললে স্ত্রীলিঙ্গ অর্থে অকারান্ত শব্দের পরে প্রত্যয় হয়। তারপরে বলছে নদ ইত্যাদি শব্দের পরে নদ ইত্যাদি শব্দের পরে কি হয়, কেন হয়, স্ত্রীলিঙ্গ অর্থে, সেইটার মেনশন করছেন। এই ইথিয়ং এটা যখন বলা হবে তখন নদাদিত মানে নদাদিত বা ইথিয়ং স্ত্রীলিঙ্গ অর্থে নদাদিত নদ ইত্যাদি প্রত্যয় শব্দের পরে প্রত্যয় হয়, এটা হলো অর্থসূত্র। এবং এখানে আমরা যদি দেখি ইথিয়ং স্ত্রীলিঙ্গ অর্থে অত অকারের পরে প্রত্যয় হয়, তাহলে এখানে কার কার্য বিধান করা হচ্ছে, অকারের, অকারের পরে কিছু হচ্ছে, কি হচ্ছে, প্রত্যয় হচ্ছে, কেন হচ্ছে, মানে কি শর্তে, যদি স্ত্রীলিঙ্গ অর্থ হয়। তাহলে এইখানে এগেন এই কার্যি কার্য নিমিত্ত এই ব্যাপারটা আসছে, এক্স্যাক্ট এরকম 3টে করে জেনারেলি টার্ম থাকে, কোনো কোনো ক্ষেত্রে নিমিত্ত বিমিত্ত এক্সট্রা থাকে। এবারে এটি এখানে বলা হবে, বলছে কিছু ক্ষেত্রে অনুবৃত্তির বিভক্তির পরিবর্তন করে অর্থ করতে হয়। এটা যখন এক্সাম্পল সূত্রগুলো পড়ানো হবে তখন দেখা হবে। মানে এই যে ইথিয়ম কথাটা বলা হয়েছে, মানে দেখা গেল যে পরবর্তী সূত্রতে ইথিয়ম বললে মিনিংটা ঠিকঠাক থাকবে, তখন মিনিংটা চেঞ্জ করে নিতে হবে বিভক্তি। এটাও একটা গ্রামারের পদ্ধতি। এগুলো নিয়ে আমি এই আর কয়েকদিনের মধ্যে এটা নিয়ে এবার কাজ শুরু করবো, আমার ডেটাগুলো কালেক্ট করা হয়ে গেছে। তো বিভক্তি বিপরিণাম বলে একটা টেকনিক ইউজ করা হয়। তো বিভক্তিটা চেঞ্জ করে নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে, এটা যখন আমরা পড়বো, এটা এক্স্যাক্ট আমার সূত্র মনে আসছে না, এই রকম। আচ্ছা, এবারে মানে অনুবৃত্তি মানে এই ওয়ার্ডটা যখন পরের ওয়ার্ডে বলা, মানে পরের সূত্রে বলছে না, পরের সূত্রে ওই শব্দটাকে একটু চেঞ্জ করে নিচ্ছে, এই হচ্ছে বিষয়, বিভক্তিটা পরিবর্তন করে নিচ্ছে, মানে কোথাও পঞ্চমী ছিল সেটাকে হয়তো সপ্তমী করে নিল, দিয়ে মিনিংটা অ্যাপ্লাই হচ্ছে। 8 নম্বর পয়েন্ট বলছে, বলা হলো পদগুলি সবসময় সজ্জিত থাকে না। ইন জেনারেল আমরা মিনিং বোঝার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে প্রথমে কার্যি, তারপরে কার্য, তারপর নিমিত্ত। এইটা হয় এইটা যখন এইটা কন্ডিশন, স্বরবর্ণ লোপ পায় যখন স্বরবর্ণ পরে থাকে, এইটা হচ্ছে বেস্ট পদ্ধতি, কার্যি কার্য নিমিত্ত। এইভাবে সাজিয়ে নিলে অর্থ করতে সুবিধা হয়।
কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো ঘেঁটে থাকে সূত্রে। যেমন স্বরা স্বরে লোপং, এটাকে আমরা ভাঙিয়ে নিলাম স্বরা লোপং স্বরে। স্বরবর্ণ লোপ, এখানে ভার্বটা নেই, লোপং হতি, স্বরে মানে স্বরবর্ণ পরে থাকবে। কচি আগে হয়, মানে কচি শব্দটা আগে নিয়ে আসতে হবে অর্থ করার জন্য। ন আর বা এই দুটো হচ্ছে ক্রিয়ার আগে বসে। উদাহরণগুলো ঘেঁটে গেছে। তো বলছে গো স্বরে পুথস্বাগম কচি, এটা একটা সূত্র। গো মানে হচ্ছে গ, মানে গ বর্ণটা। স্বরে আচ্ছা গো হচ্ছে এক, তাহলে গ হয়, গ বর্ণ হয়। স্বরে সপ্তমী বিভক্তি, স্বরবর্ণ পরে থাকলে। পুথস্ব যুক্ত আগম, এখানে সন্ধি হয়েছে। পুথস্ব, পুথস্ব মানে উপরে আমরা একটা জায়গায় পেলাম পুথ শব্দের অন্তে, পুথ শব্দের অন্তে আগম, আগম হয়। তাহলে বলছে গ আগম, গ আগম হয়। গ হচ্ছে এখানে যেটা কার্যি, পুথস আগম হচ্ছে কার্য, এই না গো আগম হচ্ছে, এটা ভুল বললাম, এটা পুরো ইজি ইজি হয়ে গেছে। গো আগম এই দুটো প্রথম আছে, এই দুটো হচ্ছে কার্য। গকারের আগম হয়, কার হয় পুথস্য অন্তে, পুথ শব্দের অন্তে। তাহলে পুথ শব্দের কিছু কার্য বিধান করা হচ্ছে। কি কার্য হচ্ছে না, পুথ শব্দের অন্তে গ আগম হয়। পুথস্য হচ্ছে এখানে কার্যি, গ আগমটা হচ্ছে কার্য। কখন হয় বলছে স্বরে, স্বরবর্ণ পরে থাকে, এটা নিমিত্ত। আর লাস্টে কচিটা বসিয়েছে, এটাকে সাজিয়ে নিয়ে কি করতে, কচিটা আগে আনতে হয়। মানে কচি কখনো কখনো পুথ শব্দের অন্তে গ আগম হয়, এখানে হতি একটা বসানো হলো, স্বরে স্বরবর্ণ পরে থাকে, কচিটা আগে আনতে হবে। ন আর বা এই দুটো হচ্ছে ক্রিয়ার আগে বসে, যেমন বজ্ঞন্তম বা বজ্ঞে। বজ্ঞন এখানে অনুবৃত্তি হচ্ছে নিগ্রহিত, থার্ড ব্র্যাকেটে দিয়েছি, বলছে বজ্ঞন্তম বর্গের অন্ত বা বর্গে, যে নিগ্রহিত অর্থাৎ অনুস্বার যেটা, সেইটা বর্গের অন্ত, বর্গের অন্ত মানে একটা কবর্গের অন্তবর্ণ কি, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ, এই যে পঞ্চম বর্ণ সেইটা হয়। নিগ্রহিত কার্যি, নিগ্রহিত বর্গের পঞ্চবর্ণ হয়। বা হতি, এই হতি যে ক্রিয়ার আগে বাটা বসানো হলো, কখন হয় বজ্ঞে, বর্গীয় বর্ণ পরে থাকে। এই বজ্ঞেটা সপ্তমী আছে। এগুলো ধরে ধরে বলা হবে, আমি টেকনোলজিটা বলে রাখছি, তাতে তোমাদের বুঝতে পরে সুবিধা হবে। তাহলে এই বাটা ক্রিয়ার পদে আগে ধরতে হবে, এবং ন থাকলেও তাই। এরপরে প্রয়োজন অনুসারে সন্ধি ভেঙে নিয়ে বিভক্তি দেখতে হবে। যেমন এই পুথস্য আগম, মানে পুথস্য যুক্ত আগম, এইটা হচ্ছে। আর সম্ভব হলে সমাসও ভাঙতে হবে। সমাস ভাঙার জায়গাটা হচ্ছে যেমন এই বজ্ঞন্তম, মানে বজ্ঞস্য অন্তম, বর্গের অন্ত। সমাসের ক্লাস তোমাদের পরে হবে। 28 এ যে ক্লাস আছে এটা সমাস আছে, 27 এ যে ক্লাস আছে এটা সন্ধি আছে। মোটামুটিভাবে সুন্দরভাবে এগুলা বানানো হয়েছে, ওখান থেকে আশা রাখছি সন্ধি সমাস অনেকটা সরগর হবে। তো বজ্ঞস্য অন্ত মানে বর্গের অন্তবর্ণ, এইটা যে বজ্ঞন্ত, এরকম একটা শব্দ হয়েছে। ধরা যাক আর এখানে কি ছিল, উপসর্গ নিপাত পূর্বক, এরকম একটা শব্দ। উপসর্গ নিপাত পূর্বক যে অব্যয়ভাব যদি এরকম সূত্র আসে, উপসর্গ নিপাত পূর্বক, এইটা একটা শব্দ। তাহলে উপসর্গ দুবার পর হয়ে গেছে, স্বর্গ নিপাত, পূর্বক মানে হচ্ছে পূর্বে আছে যার,
এগুলো পালিতেই সমাসগুলো শেখানো হবে। উপসর্গ চ নিপাতা, নিপাত চ উপসর্গ এবং নিপাত, পূর্বে অর্থি অশ্ব ইতি উপসর্গ নিপাত পূর্ব, মানে উপসর্গ এবং নিপাত যার পূর্বে আছে সে হচ্ছে উপসর্গ নিপাত পূর্বক। তো এইরকমভাবে একটা অর্থ ভাঙা হলো, তাহলে একদম ক্লিয়ার মিনিং হবে। সব জায়গায় পালিতে অত মানে আড়ম্বর নেই, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে বেশ খটোমটো আছে সূত্রপুত্র। তো এই হচ্ছে সমাস ভেঙে দেখতে হবে, সন্ধি হলে সন্ধি ভেঙে নিতে হবে, যেমন পুতঃসাগম বলা হলো। তারপরে ফার্স্ট হচ্ছে সন্ধি ভাঙা হবে, তারপরে সমাস করা হবে, এটা এক, এটা দুই। তারপরে সেটা অনুবৃত্তি পদ জুড়তে হবে আর ক্রিয়াপদ জুড়তে হবে। অনুবৃত্তি মানে যেটা মিসিং ওয়ার্ড আছে, কলকাতায় যায়টা যেমন নেই, তেমন কলকাতায় যায়টা জুড়তে হবে, এটা থার্ড। ফোর্থ হচ্ছে ভার্ব দিতে হবে, যেমন সরাসরি লোপম, লোপটা কি হয়, লোপ পায়, এই কথাটা জুড়তে হবে, এটা 4 নাম্বার কথা। লাস্টে হচ্ছে বিভক্তির অর্থ দেখতে হবে 5 নাম্বার, মানে স্বরা, মানে যেটা যে বিভক্তির অর্থ, স্বরা মানে স্বরবর্ণগুলি, স্বরে স্বরবর্ণ পরে থাকলে এই যে টিপিক্যাল অর্থগুলো দেখতে হবে। এইটা করলে অটোমেটিক ওয়ার্ড মিনিংটা বুঝতে পারা যাবে। এই হচ্ছে ওভারঅল বিষয়, প্রায় পুরোটাই এক্সাম্পল দিয়ে দিয়ে এখানে বলা হয়েছে। তো